বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ক্রুসেড সিরিজের তৃতীয় সিজন। ইসলামী ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ রচিত ইতিহাস ভিত্তিক একটি উপন্যাস, যা মূলত মুসলিম বীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবের গৌরবগাথার উপর রচিত একটি অনবদ্য উপন্যাস। সুতরাং কথা না বাড়িয়ে চলে যাচ্ছে উপন্যাসে। আর হ্যাঁ, আজকে পড়ছে উপন্যাসটির তৃতীয় সিজনের প্রথম পর্ব। শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ফেরাউনের গুপ্তধন। 1174 সালের প্রথম দিকের ঘটনা। কায়রো থেকে 18 মাইল দূরে এক জায়গায় এসে 3টি উট দাঁড়িয়ে পড়ল। প্রত্যেক উটের উপর একজন করে আরোহী, তাদের শরীর ও মুখ নেকাবে ঢাকা। একজন আরোহী পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করল। তারপর কাগজটির ভাঁজ খুলে গভীর মনোযোগ দিয়ে দেখে সঙ্গীদের বলল, এই সে জায়গা। সে সঙ্গীদের সামনে অগ্রসর হওয়ার ইশারা করে নিজেও এগিয়ে গেল। ইঙ্গিত পাওয়া মাত্র সঙ্গীরাও তাদের উট সামনে বাড়ালো। সামনে দুটি টিলা মুখোমুখি দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। দুই টিলার মাঝখানে চিকন একটি রাস্তা। রাস্তাটি এতই সরু, একটি উট কোনো রকমে যেতে পারে ওই পথে। তিনজনই লাইন ধরে উটসহ ভেতরে প্রবেশ করলো। ভেতরের অবস্থাও একই রকম। দুপাশে সুউচ্চ দেয়াল। মনে হয় কোনো পাহাড়ি টিলা নয়, মানুষের তৈরি কোনো শক্ত পাঁচিল। পাঁচিলটি অনেক দিনের পুরনো এবং এখানে ওখানে ভাঙা। সে ভাঙা দিয়ে তাকালে দেখা যায় সীমাহীন বালির সমুদ্র এবং পাহাড়। অঞ্চলটি 3-4 মাইল ব্যাপী বিস্তৃত। টিলা এবং পাহাড়গুলো কোথাও লম্বা, কোথাও গোল। সর্বত্র ছোট বড় অসংখ্য টিলা ও পাহাড়ের ছড়াছড়ি। তার মাঝে অল্প কিছু সমতল উপত্যকা। টিলা ও পাহাড়ে দেবদারু গাছের মতো কিছু খাড়া স্তম্ভ। স্তম্ভগুলো এত উঁচু এবং খাড়া যে মনে হয় কোথাও কোথাও তা 1000 ফিট উঠে গেছে। সূর্য অস্ত যাওয়ার এখনো বেশ খানিক বাকি, অথচ এরই মধ্যে সন্ধ্যা নেমে এসেছে এখানে। আধার ক্রমেই গ্রাস করেছে এলাকাটি। স্তম্ভগুলো ভূতের আকৃতি নিতে শুরু করেছে। মনে হচ্ছে অসংখ্য ভূত এখানে ওখানে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। টিলার খাড়া পাহাড়গুলো দুর্গম, যেমন উঁচু তেমনি দেয়ালের মতো একটানা খাড়া। মনে হয় দিনের বেলাও কোথাও কোথাও সূর্যের আলো প্রবেশ করে না। এই ভুতুরে দুর্গম পাহাড়ি রাস্তায় অনেকদিন মানুষের পা পড়েনি। কোনো কালে কেউ প্রবেশ করেছিল কিনা তাও ঠিক বোঝা যায় না। মনে হয় এর ভেতরে কখনো কেউ প্রবেশ করার দুঃসাহস করেনি। ঘাড় ফিরিয়ে সঙ্গীদের বলল, ওদের দলনেতা। কেন করবে? ভেতরে প্রবেশ করার কারো কোনোদিন প্রয়োজন হলে তো করবে। মরুভূমিতে যাত্রীদের শুধু পানির প্রয়োজন। এমন শুকনো নিরস বালির পাহাড়, টিলা ও উপত্যকা যেখানে দিনের আলো ঠিকমতো পড়ে না, সেখানে পানি খুঁজতে আসবে কেন বা কোন পাগলে? এক সঙ্গী জবাব দিল নেতার প্রশ্নের। আরেকজন বলল, জায়গাটা চলাচলের কোনো রাস্তার পাশেও পড়ে না। বহুদূর দিয়ে যাওয়ার সময় কোনো কাফেলার চোখে পড়লে বলে কায়রো এখনো 18 মাইল দূরে রয়েছে। এই দূরত্ব মাপার কাজ ছাড়া এই মৃত্যু উপত্যকা কোনোদিন কারো কাজে লেগেছে? লোকমুখে এই এলাকা সম্পর্কে কিছু ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। এলাকাটাকে কেউ বলে মৃত্যু উপত্যকা, কেউ বলে শয়তানের পাহাড়। লোকজন বলাবলি করে এই অঞ্চলে শয়তানের প্রেতাত্মারা বাস করে। অভিশপ্ত শয়তানকে যখন আল্লাহ আকাশ থেকে তাড়িয়ে দিয়েছিল, তখন শয়তান নাকি এখানে এসে অবতরণ করেছিল। তারপর থেকে শয়তানের প্রেতাত্মারা এই অঞ্চলটিকে তাদের স্থায়ী ঘাঁটি বানিয়েছে। এই অঞ্চল সামরিক দিক থেকে এমন কোনো গুরুত্বপূর্ণ স্থান নয় যে সৈন্যদের তা ব্যবহারের প্রয়োজন পড়ে। ফলে কখনো কোনো সৈন্য বা সেনাবাহিনীও এর ভেতরে প্রবেশ করেনি। অঞ্চলটি শুধু দুর্গম নয়, নানা কুসংস্কারপূর্ণ গল্পের কারণে ভীতিপ্রদও। ফলে মানুষজন কখনো বালুকা রাশিতে পরিপূর্ণ এই মৃত্যু উপত্যকায় আসতে সাহস পায়নি। মরুভূমির হিংস্র প্রাণী ছাড়া এখানে আর কিছুই নেই। এই প্রথম 3 জন আগন্তুক এই ভয়ঙ্কর অঞ্চলে প্রবেশ করল।
এখানে তাদের কতটা বিপদের মোকাবেলা করতে হবে তার কোনো পরোয়া করল না তারা। 3 জন কঠিন চেহারার আরোহীকে নিয়ে 3টি উট মন্থর পায়ে সংকীর্ণ পথে এগিয়ে চলল। কারণ উট 3টি নিরুপায়। তাদের চালক যেখানে তাদের চালিয়ে নিয়ে যায় সেখানেই তাদের যেতে হবে। হাজার হাজার বছর আগের পুরনো একটি নকশা আছে এই অভিযাত্রীদের কাছে। নকশাতে যে জায়গার চিত্র আঁকা তার সাথে এলাকাটি হুবহু মিলে যায়। শুধু একটি রেখা সামান্য সন্দেহর সৃষ্টি করে। রেখাটি একটি নদীর। কিন্তু তারা প্রচুর ইতিহাস ঘেঁটে দেখেছে কোনো কালেও এখানে কোনো নদী ছিল না। বিষয়টি তাদের ভাবিয়ে তোলে। কিন্তু শেষ পর্যন্ত জায়গাটি এক নজর ঘুরে দেখার সিদ্ধান্ত নেয় তারা। সে সিদ্ধান্ত কার্যকর করবার জন্যই তাদের আজকের এই অভিযান। কিছু দূর এগুনোর পর তারা দেখতে পেল অপেক্ষাকৃত একটি নিচু অঞ্চল লম্বালম্বিভাবে এগিয়ে গেছে। অঞ্চলটি 2 টিলার মধ্যবর্তী সংকীর্ণ রাস্তা থেকে বেশি দূরে নয়। একটি ফোকর গোলে সংকীর্ণ রাস্তা থেকে বেরিয়ে এলো অভিযাত্রী দল। এখন তারা সেই দীর্ঘ নিচু অঞ্চলটির সামনে দাঁড়িয়ে আছে। অঞ্চলটি পাশে 10-12 গজের বেশি নয়। দলনেতা উটের উপর থেকে নেমে এলো নিচে। হেঁটে নিচু অঞ্চলের বালিয়াড়ির মধ্যে নেমে গেল। সঙ্গী 2 জন উটের উপর বসে থেকে দেখতে লাগলো নেতার কাজকর্ম। মাঝামাঝি এসে দলনেতা নিচু হয়ে এক মুঠো বালি তুলে নিল হাতে। গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা করল। হাতের বালি ফেলে দিয়ে লম্বা করে দৃষ্টি মেলে দিল বালির সমুদ্রে। খুশিতে ভরে উঠল তার হৃদয় ও মন। সে নিশ্চিত শত শত বছর আগে এখান দিয়ে পানি প্রবাহিত হতো। এই নিম্নাঞ্চল নিশ্চয়ই কোথাও আটকে না গিয়ে কোনো গতিপথ ধরে নীলনদের দিকে চলে গেছে। সে ফিরে এলো উটের কাছে। সঙ্গী আরোহীদের আশ্বস্ত করে বলল, আমরা ঠিক জায়গায় এসে পৌঁছেছি। এই আরোহীদের দলনেতা ইটালির মার্কলি। সে নিজে এবং সঙ্গী 2 জনও খ্রিস্টান। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বিশ্বস্ত কমান্ডার আহমদ দারবিশ গোপনে খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে ফেরাউন দ্বিতীয় রিমান্সের কবর অনুসন্ধানে পাঠিয়েছে এদের। নকশা অনুযায়ী ঠিক জায়গাতে এসে পৌঁছেছে ওরা। এই মৃত্যু উপত্যকাতেই আছে ফেরাউন দ্বিতীয় রিমান্সের কবর। এতে আরোহীদের খুশি হওয়ার কথা, কিন্তু মার্কলি খুশি হতে পারল না। অঞ্চলটি লম্বা এবং প্রস্থ উভয় দিকেই কয়েক মাইল এলাকা নিয়ে বিস্তৃত। এর মধ্যে কয়েক হাত লম্বা একটি কবর খুঁজে বের করা 4টেখানি কথা নয়। মার্কলি তার সঙ্গীদের বলল, এই সেই জায়গা। নিজেকে খোদা বলে দাবি করত যে ফেরাউন দ্বিতীয় রিমান্স, তার শেষ আশ্রয়স্থল। তাকিয়ে দেখো এর বিপুল বিস্তৃতি। আহমদ দারবিশ ও হরমন আমাদেরকে এক ব্যর্থ অভিযানে পাঠিয়ে দিয়েছে। এত বড় এলাকা চষে একটি কবর খুঁজে বের করা কেবল কঠিন নয়, বলতে গেলে অসম্ভব। তারা আমাদেরকে দিয়ে এমন এক অসাধ্য সাধন করতে চায়, 1000 বছর ধরে চেষ্টা করেও মানুষ যা জয় করতে পারেনি। সঙ্গীরা অভিযানের গুরুত্ব অনুধাবন করে কেমন বিমর্ষ ও চিন্তিত হয়ে পড়ল। এ অভিযানে তাদের ব্যক্তিগত কোনো আগ্রহ ছিল না। তারা চাচ্ছিল ফিরে যেতে, কিন্তু কমান্ডারকে এমন কোনো পরামর্শ দেওয়ার সাহস ছিল না তাদের। তারা তো হুকুমের গোলাম। মার্কলি এক কঠিন হৃদয়ের কমান্ডার। সহজে হার মানার পাত্র সে নয়। নিজের বুদ্ধি ও সাহসের ওপর যথেষ্ট আস্থা নিয়েই কাজ করে সে। কাজের সময় অহেতুক বাগড়া দেয়াকে সে পছন্দ করে না। আগে আগে যাচ্ছে মার্কলি, পেছনে সঙ্গী 2 জন। ওরা যত এগুলো ততই ওরা দেখতে পেল পার্বত্য অঞ্চলের রূপ ক্রমেই পাল্টে যাচ্ছে। এখানকার মাটির রং ঘন বাদামি, কোথাও তা পাল্টে গিয়ে দেখা যাচ্ছিল খয়েরি, কোথাও বা লাল মেটে রং। বালির পাহাড়ের পাশেই কোথাও ছোট্ট একটু উপত্যকা, তার পাশেই হয়তো কোনো টিলা সোজা খাড়া উঠে গেছে উপরের দিকে। ধীর পায়ে এগুচ্ছে দলটি, এগুচ্ছে তার, আর এদিক ওদিক তাকিয়ে দেখে নিচ্ছে আশেপাশের পরিবেশ। হঠাৎ ডান দিকে টিলার মাঝখানে একটি ফাটল নজরে পড়ল মার্কলির। দেখে মনে হলো কোনো প্রবল ভূমিকম্প এসে দেয়াল ফাঁক করে দিয়ে গেছে। মার্কলি ফাটলটির কাছে এসে বাইরে চোখ রাখল। দেখল সে ফাটল একটি সরু গলি তৈরি করেছে। গলিটির বহুদূর পর্যন্ত চলে গেছে, এত দূর যে শেষ মাথা দেখা যায় না।
গলিটিতে প্রবেশ করার সিদ্ধান্ত নিল মার্কলি, কিন্তু গলিটি এতই চিকন যে ওই পথে উট নিয়ে প্রবেশ করা কষ্টকর। মার্কলি কোনো বাধাই মানল না। সে তার উট সেই ফাটলের মধ্যে ঢুকিয়ে দিল। উটের হাঁটু দুই পাশের দেয়ালে খসা খাচ্ছে। মার্কলি নিজের পা গুটিয়ে উটের পিঠের ওপর তুলে দিল। অন্য আরোহীরাও তাই করল। আরোহীর নির্দেশে এগিয়ে যাচ্ছে উট। তাতে দেয়ালের গায়ে বারবার খসা খাচ্ছে তার শরীর। উটের হাঁটুর বাড়ি ও গায়ের ঘষার ফলে দেয়ালের মাটি নিচে খসে পড়ছে। ফাটলের দুপাশের দেয়াল অনেক উঁচু। উটের ধাক্কা খেয়ে কেঁপে উঠতে লাগলো সে দেয়াল। আরোহীদের মনে হতে লাগলো এই বুঝি তা ভেঙে ওদের ঘাড়ের ওপর পড়বে। কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি। একবার যদি তাতে ধস নামে তবে আরোহী সহ পিষে যাবে সবাই। তাই মার্কলি সহ সবাই খুব সাবধানে অগ্রসর হতে লাগলো। পথটা ক্রমেই উপরের দিকে উঠে গেছে। যথেষ্ট সতর্কতার সাথে অনেকটা পথ এগোনোর পর ওরা দেখতে পেল দূরে অনেক উপরে টিলার দুই পাশে এক হয়ে মিশে গেছে। দুপাশের দেয়াল উঁচু থাকায় ওদের পথটা ছিল অন্ধকার, তবে উপরের দিকে আলো দেখা যাচ্ছে। এ থেকে তারা বুঝতে পারল দিনের আলো এখনো শেষ হয়ে যায়নি, আর যেখানে পথটা শেষ হয়েছে তারপরে নিশ্চয়ই প্রশস্ত কোনো উপত্যকা আছে। গলি ক্রমশ সুড়ঙ্গের আকার ধারণ করল। উটের পায়ের শব্দধ্বনি প্রতিধ্বনি তুলে ভীতিকর আওয়াজে রূপান্তরিত হলো। এতেও মার্কলি থামল না, সঙ্গীদের নিয়ে এগিয়েই চলল। একসময় অন্ধকার কমে গিয়ে আলোর বিস্তৃতি ঘটতে শুরু করলো। মার্কলি বুঝল সুড়ঙ্গ শেষ হয়ে এসেছে প্রায়। একটু পরেই তারা সুড়ঙ্গের মুখে গিয়ে উপস্থিত হলো। উটের পিঠে থাকায় সুড়ঙ্গের মুখের সমতল জায়গাটি তারা হাতের নাগালের মধ্যে পেয়ে গেল। সহজেই তারা নেমে এলো সেখানে, কিন্তু উটকে উপরে তোলা তত সহজ হলো না। অনেক কসরত করে রশি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে অনেক কষ্টে উটকে উপরে তুলে আনা হলো। মানসিক চাপ ও শারীরিক কষ্টতের কারণে সবাই খুব কাহিল হয়ে পড়েছিল। তিনজনই বসে পড়ল মাটির উপর। একটু সুস্থির হয়ে নজর বুলালো আশপাশে। দেখলো সেখানে একটি বড় দুর্গের দেয়াল এখনো মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে। মার্কলি দুর্গটির কাছে গেল। এটি কোনো মানুষের সৃষ্ট দুর্গ ছিল না, বরং এই ছিল প্রাকৃতিকভাবে সৃষ্ট এক কেল্লা। চারপাশের পাহাড়ের আকৃতি এমন ছিল যে বাইরের দিকটা ছিল সম্পূর্ণ খাড়া, আর ভেতরের দিকে 300-400 গজ পর্যন্ত ঢালু হয়ে নিচে নেমে গেছে। ফলে চারদিক থেকে আবদ্ধ হয়ে এলাকাটি দুর্গের রূপ নিয়েছে। পাহাড়ের উঁচু নিচু চূড়াগুলোকে মনে হচ্ছিল দুর্গের গম্বুজ। মার্কলি সঙ্গীদেরকে উটগুলো সেখানেই বসিয়ে দেওয়ার জন্য বলল। উটগুলো বসিয়ে দেওয়ার পর ওরা পায়ে হেঁটে দুর্গ এলাকাটা ঘুরে দেখতে শুরু করলো। পাহাড় ঘেরা দুর্গটা গোলাকার। পা টিপে টিপে হাঁটতে হচ্ছে ওদের, কারণ বালি মিশ্রিত মাটিতে পা দিলেই ঢালুর দিকে হড়কে যাচ্ছিল পা। কোনো চলাচলের রাস্তা ছিল না ওখানে। এই বালি ও মাটি প্রমাণ করছে শত শত বছর ধরে কোনো পা পড়েনি এখানে। আগে আগে চলছে মার্কলি, সঙ্গীরা তার পেছনে। হঠাৎ প্রাণ ছ্যাদ করে উঠল মার্কলির। সে কথা বলতে চাইল, কিন্তু কণ্ঠনালী স্তব্ধ হয়ে গেছে তার। থমকে দাঁড়িয়ে পড়েছে সে। পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেছে। সঙ্গীরাও থমকে দাঁড়ালো। মার্কলি কেন দাঁড়িয়েছে বোঝার চেষ্টা করছে তারা। মার্কলি যেদিকে অবাক করা চোখে তাকিয়ে আছে সেদিকে তাকালো তারা। দেখল সামনে এখান থেকে সোজা নিচের দিকে পাহাড়েরই একটা অংশের ওপাশে একটা মন্দির দাঁড়িয়ে আছে। মার্কলি বলল, ওটা কি কোনো মন্দিরের চূড়া? চোখের সামনে জলজ্যান্ত একটা মন্দির দেখেও আপনি জিজ্ঞেস করছেন? সঙ্গীদের চোখে অজানা আশার ঝিলিক খেলে গেল। ওরা পাহাড়ের দক্ষিণ দিক দিয়ে পা টিপে টিপে চলছিল বাম দিকে। বহুদূর খাড়া নেমে গেছে পাহাড়ের শক্ত দেয়াল। ওদিকে তাকালে মাথা চক্কর দিয়ে ওঠে। অনেক নিচে দেখা যায় এবড়ো থেবড়ো বালি ও পাথরের স্তূপ। পা পিছলে কোনো রকমে সেখানে একবার গড়িয়ে পড়লে হাড়গোড় ছাতু হয়ে যাবে। তাই খাদের উল্টো দিক দিয়ে পা টিপে টিপে এগোচ্ছিল ওরা। রাস্তাটা ভয়ানক দুর্গম।
বিপজ্জনকভাবে সরু ও খাড়াভাবে নেমে গেছে বেশ কিছুটা পথ। মার্কলির সঙ্গীদের বুকটা দুরু দুরু করে উঠল। একজন তো তাকে জিজ্ঞেসই করে বসল, আপনি কি মনে করেন ফেরাউন দ্বিতীয় রিমান্সের লাশ এই বিপদসংকুল পথ দিয়ে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল? আহমদ দারবিশের নকশা তো তাই বলে। মার্কলি বলল, যে পর্যন্ত আমি নকশা বুঝতে পেরেছি তাতে যাওয়ার রাস্তা এটিই। রিমান্সের লাশের বাক্সটি হয়তো অন্য কোনো পথে নেওয়া হয়েছে, হয়তো পাহাড়ের খাঁজের ভেতর কোনো সুড়ঙ্গ পথ থাকতে পারে। সেসব গোপন পথের সন্ধান পরে করব। আগে নকশার নির্দেশ মতো কত দূরে যাওয়া যায় দেখতে চাই। এই ধরনের অভিযানে গোপন পথে সাধারণত অভিযাত্রীকে তার ঠিকানায় পৌঁছে দেয়। প্রকাশ্য রাস্তা দিয়ে কেউ গুপ্তধন বয়ে বেড়ায় না। এক সঙ্গী তার মতামত ব্যক্ত করল, আমারও মনে হয় যে গোপন রাস্তা দিয়েই সম্রাটের লাশ বহন করা হয়েছে। আমাদের তা খুঁজে পেতে হবে, তাহলেই কেবল তার কবর পর্যন্ত যাওয়া আশা করতে পারি আমরা। তোমাদের সাথে আমি দ্বিমত পোষণ করছি না, তবে মনে রাখতে হবে শত শত বছর ধরে প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা এবং বাতাসের দৌড়ে পৃথিবীর মানচিত্র অনেক পরিবর্তন হয়েছে। এতকাল পর সেসব গোপন রাস্তা আদৌ আছে কি নেই তাই তো আমরা জানি না। আমি তোমাদের নিয়ে অন্ধের মতো মরুভূমিতে সুই খুঁজতে চাই না, তার চেয়ে নিশানা ধরে এগিয়ে দেখতে চাই এইসব নকশা আসলেও কোনো কাজের কিনা। নকশা ঠিক থাকলে কবর পর্যন্ত আমরা পৌঁছেও যেতে পারি, বলল মার্কলি। যদি বেঁচে থাকি, হতাশ কণ্ঠে বলল তার এক সঙ্গী। কোনো সন্দেহ নেই, মার্কলি বলল, তবে কবর খুঁজে পাওয়া পর্যন্ত বেঁচে থাকলে আমাদের আর কোনো অভাব থাকবে না। একটা পাথরের সাথে রশি বেঁধে রশি ধরে ঝুলে তারা অনেক কষ্টে সেই বিপজ্জনক পথটুকু পার হয়ে গেল। আস্তে আস্তে রাস্তার প্রশস্ততা ও গভীরতা বাড়তে লাগলো। কিছু দূর নিচে নামার পর রাস্তা আবার উপর দিকে উঠতে শুরু করলো। এখন তারা পাহাড়ের এমন জায়গা পাড়ি দিচ্ছিল যেখানে দুটি পাহাড় একত্রে মিশে চূড়ার দিকে এগিয়ে গেছে এবং সেখান থেকে আবার শুরু হয়েছে বিপজ্জনক ঢাল। মার্কলি সেখানে পৌঁছে ঢাল বেয়ে সোজা নিচে না নেমে বাম দিকের পাহাড়ে আরোহণ করতে লাগলো। প্রায় 100 গজের মতো উপরে ওঠার পর তাদের সামনে একটি সুড়ঙ্গ পথ চোখে পড়ল। মার্কলির সঙ্গীদের নিয়ে সেই সুড়ঙ্গ পথে ঢুকে পড়ল। পথটি ক্রমশ নিচের দিকে চলে গেছে। সুড়ঙ্গ পথে বেশ কিছু দূর এগিয়ে গেল ওরা। তারপর সহসাই সুড়ঙ্গ শেষ হয়ে গেল এবং তারা ছোট একটুখানি ফাঁকা জায়গা বেরিয়ে এলো। ফাঁকা জায়গায় এসেই তারা সামনে তাকিয়ে দেখতে পেল দূর দূরান্ত পর্যন্ত পাহাড়ের অসংখ্য ছোট বড় স্তম্ভ আকাশের দিকে মুখ বেদানে করে দাঁড়িয়ে আছে। স্তম্ভগুলো নিরেট পাথরের এবং পরস্পর গায়ের সাথে লাগানো। প্রতিটি স্তম্ভ থেকেই অসংখ্য চোখা মাথা বেরিয়ে আছে। দৃশ্যটা খুবই ভীতিজনক। এসব স্তম্ভ না মারিয়ে সামনে এগুনোর আর কোনো পথ নেই, অথচ তা মারাতে গেলে হাত পা জখম হওয়ার আশঙ্কা 16 আনা। খুবই সতর্কতার সাথে কঠিন পাথরের ফাঁক গলে ওরা ধীরে ধীরে নিচে নামতে লাগলো। কয়েকবার বাঁক ঘুরে ডান দিকে আবার একটু খোলা জায়গা পেল ওরা। জায়গাটুকু গোলাকার একটা মঞ্চের মতো। এখানকার আবহাওয়াই শুধু নয়, পায়ের নিচের মাটিও অসম্ভব গরম বোধ হলো। আশপাশের পাহাড়গুলোতে শেষ বিকেলের রোদ চমকাচ্ছে। মার্কলি অনুভব করলো এলাকার মাটিতে এমন কোনো ধাতু মিশ্রিত আছে যে কারণে এলাকাটা উত্তপ্ত হয়ে আছে। গোল মঞ্চ সদৃশ এই উপত্যকার চারদিকেই পাহাড় ঘেরা। এক পাশে কয়েক গজ লম্বা একটি ফোকর। ওরা সেই ফোকরের কাছে গেল এবং সঙ্গে সঙ্গে ভয়ে তিনজনই পেছনে সরে এলো। ওরা দেখল ফোকরের মুখ পর্যন্ত অনেক গভীর ও বিশাল এক খাদ। খাদের তলদেশে উত্তপ্ত বালুকা রাশি চমকাচ্ছে এবং সেখান থেকে এঁকে বেঁকে কম্পমান ধোঁয়া উঠে আসছে উপরের দিকে। ইটের ভাটায় আগুন জ্বালাবার সময় যে কালো ধোঁয়া বেরোয়, এর ধোঁয়া তেমন কালো নয়, বরং ডাইং ফ্যাক্টরির বাষ্পের মতো সাদা। এই গভীর খাদের মাঝখানে একটি প্রাকৃতিক দেয়াল। দেয়ালটি চওড়ায় মাত্র 1 গজ, নিচে উপরে সমান চওড়া। যদি মার্কলিদের ওপারে যেতেই হয় তবে এই প্রাচীর পার হওয়ার ছাড়া গত্যন্তর নেই। দুপাশের পাহাড় চূড়া এত উঁচু যে
তা টপকানোর প্রশ্নই ওঠে না। মার্কলির মনে হলো সে এখন ফুলসিরাতের সামনে দাঁড়িয়ে আছে। এই পথটুকু পার হতে পারলেই সামনে বেহেশত। বেহেশতে তাকে যেতেই হবে এবং 50 গজের মতো দীর্ঘ এই দেয়ালও পার হতে হবে তাকে। মার্কলির এক সাথী বলল, এই দেয়ালের উপর দিয়ে যাওয়ার চেয়ে আমাকে আত্মহত্যার অন্য কোনো উপায় বলে দিন। গুপ্তধনের ভাণ্ডার রাজপথে পড়ে থাকে না, মার্কলি বলল। আমাদের এ রাস্তা পার হতেই হবে। কিন্তু টুপ করে নিচের জাহান্নামে গিয়ে পড়লে ওই গুপ্তধন খাবে কে? অপর সঙ্গী বলল, আমরা কি পবিত্র ক্রুশ ছুঁয়ে শপথ করিনি ইসলামের ধ্বংস সাধনের জন্য আমরা এই জীবন উৎসর্গ করব? মার্কলি বলল, যুদ্ধের ময়দানে কি আমাদের সঙ্গীরা অকাতরে প্রাণ দিচ্ছে না? লড়াইয়ের ময়দানে জান দেয়া আর বেহুদা আগুনে ঝাঁপ দেয়া এক কথা নয়। আমরা ইচ্ছে করলেই এখান থেকে ফিরে গিয়ে আহমদ দারবিশকে বলতে পারবো, শত শত বছর অতিক্রান্ত হওয়ার পর এখন আর নকশার রাস্তা খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। সে রাস্তা বন্ধ হয়ে গেছে। যেখানে নদী ছিল সেখানে ধুধু বালি ও পাহাড়ি প্রান্তর, আর নকশার যেখানে পাহাড়ি উপত্যকা দেখানো হয়েছে সেখানে এখন কিছুই নেই। কিন্তু আমি কাপুরুষ হতে পারবো না, মিথ্যা কথাও বলতে পারবো না। এই দেয়াল আমার মনেও ভয় ধরিয়ে দিয়েছিল, কিন্তু আমি সে ভয় তাড়িয়ে দিয়েছি। তোমরাও ভয় ডর মুছে ফেলো মন থেকে। এ প্রাচীর বেয়ে আমি ওপারে যাবই। আমাকে সঙ্গ না দিলে তোমরা ক্রুশের কাছে প্রতারক বলে সাব্যস্ত হবে, আর প্রতারকদের শাস্তি খুব বেদনাদায়ক। আমি আগে আগে যাচ্ছি, তোমরা আমাকে অনুসরণ করো। মাথা চক্কর দিলে বা পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলে বসে পড়ে আত্মরক্ষা করবে। এমনভাবে বসে যাবে যেন ঘোড়ার পেটে বসে পড়েছ। সাহস ফিরে এলেই আবার এগুতে থাকবে। সহসা সেই গরম বাতাস জোরে বইতে শুরু করলো, বালি উঠতে লাগলো। সেই সাথে খাদের ভেতর থেকে ভেসে এলো মেয়েদের কান্নার স্বর, যেন 2-3 নারী একসাথে কান্না জুড়ে দিল। মার্কলি ও তার সঙ্গীরা কান খাড়া করে শুনতে লাগলো সে কান্নার ধ্বনি। কান্না শুরু হয়েছিল মিহি সুরে বিলাপের মতো, এখন তার পরিবর্তে ভেসে আসতে লাগলো বিকট আওয়াজ। মার্কলি ও তার সঙ্গীরা ভয় পেয়ে গেল। এই জাহান্নামে কোনো মানুষই বেঁচে থাকতে পারে না, নিশ্চয়ই এসব প্রেতাত্মার কাণ্ড, ভয়ে ভয়ে বলল এক সঙ্গী। না, এ কোনো মানুষের কাণ্ড নয়, মার্কলি বলল। কোনো প্রেতাত্মা বা কোনো জীবিত প্রাণীর স্বরও নয়, এটা বাতাসের খেলা। বাতাস জোরে বইতে শুরু করায় কোথাও আঘাত খেয়ে এই সুরের সৃষ্টি হয়েছে। বাঁশিতে যেমন বাঁশুরিয়া ফু দিয়ে সুর তোলে, তেমনি কোথাও এমন কোনো ছিদ্র বা সুড়ং আছে যাতে বাতাস ঢুকে এরকম সুর ও আওয়াজ তুলছে। বাতাস যত জোরে বইবে সুর তত বিকট হবে, এতে ভয় পাবার কিছু নেই। মার্কলির কথাই সত্যি। এই অঞ্চলের বিভিন্ন টিলার মধ্যে লম্বা লম্বা সুড়ঙ্গ ছিল। বাতাস সেই সুড়ঙ্গগুলোর একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যেত। যখন এই বাতাস তেষ্টাভাবে বইত তখনই এ ধরনের ধ্বনি শোনা যেত। দমকা বাতাস প্রবল বেগে বইতে শুরু করলে মনে হতো প্রচণ্ড জোরে চিৎকার করছে একদল ডাইনি। নিচের গভীর ও বিস্তৃত খাদ, চারপাশে ভয়াল দর্শন উলঙ্গ পাহাড়, আর বাতাসে ভেসে বেড়ানো কান্নার আওয়াজ যে কাউকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু মার্কলিকে তা ভীত সন্ত্রস্ত করতে ব্যর্থ হলো। কিন্তু তার সাথীদের উপর ভীতি এমন প্রচণ্ড প্রভাব বিস্তার করলো যে মার্কলির এত কথার পরও তাদের মন থেকে সে ভয় দূর হলো না। তারা এই আওয়াজকে বাতাসের কারসাজি বলতে রাজি নয়। তাদের মনে হচ্ছিল পাশেই কোথাও নারী ও প্রেতাত্মারা ক্রন্দন করছে। যে কান্নার ধ্বনি তারা নিজ কানে স্পষ্ট শুনতে পাচ্ছে, মার্কলির যুক্তিতর্ক এই সত্যকে আড়াল করতে পারছে না। বাতাস প্রবল থেকে প্রবলতর হচ্ছিল, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল কান্নার কোরাস। বাতাসের তোড়ে উড়ে আসা ধুলোবালির ঝাপটা লাগছিল ওদের চোখে মুখে, সেই সাথে ছিল স্নায়ুতন্ত্রে আঘাতকারী কুয়াশা রঙের ধোঁয়া। জমিন থেকে উড়ে আসা হালকা ধুলোবালির মেঘ আর ধোঁয়ার কারণে বেশি দূর দৃষ্টি যাচ্ছিল না। মার্কলি ও তার সঙ্গীরা এই প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে ওভাবেই ওখানে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ ওখানে অপেক্ষা করার পরও মার্কলি যখন দেখল দুর্যোগ মোটেই কমছে না, তখন সে সঙ্গীদের বলল,
এখানে বেশিক্ষণ থাকলে তোমরা পাগল হয়ে যাবে। এর থেকে নিস্তার পেতে চাইলে ওপারে চলো। এই দুর্যোগের মধ্যে মাকলি দেয়ালের ওপর প্রথম পা রাখলো। দুর্যোগের ফলে একটা সুবিধা হলো, তার ভয়াবহ খাদের নিচ পর্যন্ত দৃষ্টি গেলে মাথায় যে চক্কর দিত তার হাত থেকে বেঁচে গেল সে। মাকলি পা দিয়েই বুঝলো দেয়ালটি খুবই কাঁচা এবং দুর্বল। প্রাচীরের বালি ও মাটির মধ্যে পা দেবে গেল তার, কিন্তু তাতে তার সংকল্পে কোনো বিঘ্ন ঘটল না। সে তার দ্বিতীয় পাটিও তুলে আনলো প্রাচীরের উপর। নিজের অজান্তেই নিচের দিকে দৃষ্টি গেল তার। খাদের গভীরতার কথা মনে হতেই আপাদমস্তক কেঁপে উঠল সর্বশরীর, কিন্তু তলদেশ চোখে না পড়ায় ভয়কে সে তাড়িয়ে দিতে পারল। মাকলি কয়েক কদম এগিয়ে গেল। ক্রন্দনের আওয়াজ আরো বেড়ে গেল মনে হয়। এখন তার পায়ের নিচে ভঙ্গুর দেয়াল, দুই পাশে ধোঁয়ায় আচ্ছন্ন গভীর খাদ, ডানে বায়ে ধরার মতো কোনো কিছুই নেই। প্রবল বাতাসের ঝাপটা লাগছে মাকলির গায়ে, দমকা হাওয়ার ধাক্কায় একদিকে কাত হয়ে যাচ্ছে শরীর। দেহের ওজন মনে হচ্ছে কমে যাচ্ছে। সে ঘাড় ঘুরিয়ে সাথীদের বলল, ভয় নেই, সাহস করে পা রাখো, দেখবে আমার মতোই চলতে পারছো। ধীরে ধীরে পা টিপে টিপে অগ্রসর হও। নিচের দিকে মোটেও তাকাবে না। মনে মনে কল্পনা করো তোমরা মাটির উপর দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে চলছ। সঙ্গী দুজন অসহায়ভাবে একে অন্যের দিকে তাকালো। মাকলিকে ছাড়া একাকেই ওখানে দাঁড়িয়ে থাকতেও ভয় হচ্ছিল ওদের। আবার মাকলির মতো দেয়াল পাড়ি দিতে ওদের বুক দুরু দুরু করে কাঁপছিল। মাকলির তাগাদা পেয়ে একজন অনেকটা মন্ত্রমুগ্ধের মতো দেয়ালের ওপর পা তুলে দিল। তার দেখাদেখি অন্যজনও উঠে এলো প্রাচীরের ওপর। কয়েক কদম এগুনোর পর যখন সে বুঝতে পারল দেয়ালের ওপর উঠে এসেছে, তখনই একজনের গা কাঁপুনি শুরু হলো। কাঁপতে কাঁপতেই কয়েক কদম অগ্রসর হয়ে গেল লোকটি। তারপর দুলতে দুলতে যখন মনে হলো সে পড়ে যাচ্ছে, দেয়ালের ওপর বসে পড়ে আঁকড়ে ধরল দেয়াল। সঙ্গীর অবস্থা দেখে অন্যজনের মনেও এই ভয় সংক্রামিত হলো। সাথে সাথে কাঁপতে কাঁপতে সেও বসে পড়ল প্রাচীরের ওপর। অবস্থাটা এখন আরো নাজুক হয়ে উঠল। সামনে এখনো অনেক পথ বাকি। পেছনে ফিরে যাবে সে উপায়ও নেই, কারণ দেয়াল এতই সংকীর্ণ যে এখানে ঘুরে বসার ঝুঁকিও নিতে পারছে না। উপায়ন্তর না পেয়ে সঙ্গী দুজন স্থবির হয়ে মরার মতো পড়ে রইল দেয়ালের উপর। মাকলি তাদের মনোবল বাড়াতে চাইল, বলল, ঠিক আছে, তোমাদের আর উঠে দাঁড়াবার দরকার নেই, হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসো। ওরা সম্মোহিতের মতো মাকলির হুকুম তামিল করল। প্রায় অর্ধেক পথ এগিয়ে এসেছে ওরা। মাঝামাঝি পৌঁছে মাকলি দেখল মাঝখানের দেয়াল একটু ভাঙা ও নিচের দিকে ঢালু হয়ে গেছে। সেখানে চওড়া এত কম যে দাঁড়িয়ে থেকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এবার মাকলিও বসে পড়ল। সঙ্গীরা বসে পড়ে হামাগুড়ি দিয়ে এগোচ্ছিল, সে তাদের মতো বসল না। ঘোড়ার আরোহীরা যেভাবে দুই ঠ্যাং দুই দিকে ঝুলিয়ে দিয়ে বসে, সেভাবে দেয়ালের দুদিকে পা ঝুলিয়ে বসল সে। দেয়ালের চওড়া ক্রমশ কমে আসছিল। মাকলি দুহাত দুদিকে দিয়ে ল্যাংড়া মানুষের মতো ঘষ্টে ঘষ্টে আস্তে করে নিচে নেমে গেল এবং ভাঙা অংশটুকু পার হয়ে সোজা হয়ে দাঁড়ালো। তাকে অনুসরণ করে তার এক সাথেও পার হয়ে এলো ভাঙা অংশ। কিন্তু তৃতীয়জন ভাঙা জায়গায় নামতে গিয়ে হঠাৎ পিছলে গেল। তাল সামলাতে গিয়ে পাশ থেকে ছুটে গেল তার হাত। ভয় ও আতঙ্কে আর্তচিৎকার করে উঠল লোকটি, মাকলি, আমাকে ধরো! কিন্তু তার কাছে এগিয়ে যাওয়ার সময় পেল না কেউ। তার আগে সে একদিকে ছিটকে পড়ল। বাঁচাও বলে বুক ফাটা একটা আর্তচিৎকার শুধু শুনতে পেল ওরা, কিন্তু তাকে আর দেখতে পেল না। সেই চিৎকারের শব্দ আস্তে আস্তে নিচের দিকে নেমে গেল এবং ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে একসময় মিলিয়ে গেল। তারা তার পতনের শব্দ শোনার জন্য কান পেতে রইল, কিন্তু তেমন কোনো শব্দ শুনতে পেল না। বাতাসে ভেসে বেড়ানো নারী কণ্ঠের আর্তচিৎকারের নিচে চাপা পড়ে গেল তার পতনের শব্দ। মাকলি নিচে তাকালো, কিছুই দেখা গেল না। সঙ্গীর মরণ চিৎকার তখনও কানে বাজছিল তাদের। আতঙ্ক গ্রাস করে ফেলেছিল ওদের চিন্তা চেতনা। পড়ন্ত বিকেলের ম্লান আলোয় মাকলি ও তার সঙ্গীটি সেই ভয়ানক খাদের মধ্যে সংকীর্ণ ভঙ্গুর দেয়ালের ওপর দাঁড়িয়ে বোবা চোখে একে অন্যের দিকে তাকিয়ে রইল। তুমি আমাকে সাথে সাথে রেখো মাকলি, তার এখনকার একমাত্র সঙ্গীটি বলল। আমি এমন মৃত্যু চাই না। ভয়ে তার গলা কাঁপছিল।
তার মনোবল বাড়ানো ছাড়া মাকলির আর কিছুই করার ছিল না। সে বলল, সামনে আর কোনো বিপজ্জনক ভাঙা চোখে পড়ছে না, মনে হয় বাকি পথ নিরাপদেই যেতে পারবো। মাকলি আবার এগিয়ে যেতে শুরু করলো। তার প্রায় গা ঘেঁষে চলল তার সঙ্গী। দমকা বাতাসের বেগ আগের চেয়েও তীব্র আকার ধারণ করল। শরীরের ভারসাম্য রক্ষা করে পথ চলা কঠিন হয়ে দাঁড়ালো ওদের পক্ষে। বাধ্য হয়ে আবার বসে পড়ল মাকলি। দুজন ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। এখানে দেয়াল আর একটু চওড়া। মাকলি উঠে দাঁড়ালো এবং ঘুরে সঙ্গীর হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিল। দেয়াল প্রায় শেষ হয়ে এসেছে। প্রাণে আশার আলো জ্বলে উঠল ওদের। দুই টিলের মাঝখান দিয়ে সংকীর্ণ একটি রাস্তার মুখে শেষ হয়েছে দেয়াল। ওরা দুজন সেই সংকীর্ণ রাস্তায় প্রবেশ করল। মাকলির সঙ্গে বলল, জেফ্রে হয়তো মরে গেছে। তার পরিণতির কথা ও অন্তিম চিৎকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। মাকলি তার দিকে তাকালো, দেখল তার চোখে অশ্রু টলমল করছে। কিছু না বলে সে সঙ্গীর কাঁধে হাত রাখল এবং তাকে নিয়ে সামনে অগ্রসর হলো। সংকীর্ণ পথ আস্তে আস্তে চওড়া হতে লাগলো। মাকলি তার সাথীকে বলল, আমাদের ভাগ্য ভালো যে যেদিকেই যাই একটাই রাস্তা সামনে পড়ে। একাধিক রাস্তা হলে বিভ্রান্তির মধ্যে পড়ে যেতাম। একসময় গলিপথ শেষ হয়ে এলো। প্রশস্ত হতে হতে একেবারে মুক্ত ময়দানে এসে পড়ল ওরা। ময়দান পার হয়ে পাহাড়ের ঢালে উঠে এলো। ঢালটি ক্রমশ ওপর দিকে উঠে গেল। বাতাস তখনও বেগে প্রবাহিত হচ্ছিল। এই ভয়াবহ এলাকার কতটুকু গভীরে ওরা চলে এসেছে এ নিয়ে মাকলির কোনো দুশ্চিন্তা না। সে জানত দুনিয়ার লোকসমাজ থেকে ওরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসম্ভব জেনেও সে এ পথে পা বাড়িয়েছে। হয়তো তার সামনে আরো অসংখ্য বিপদ ওত পেতে আছে, তবু এর শেষ কোথায় সে দেখতে চায়। জাতির প্রতি দায়বদ্ধতার কারণেই এই বিপদসংকুল পথে পা বাড়িয়েছে সে। নিজের ব্যক্তিগত প্রয়োজন নয়, ফেরাউনের এই গুপ্তধন প্রয়োজন তার জাতির জন্য। এখান থেকে উদ্ধারকৃত মহামূল্য সম্পদ সে ব্যবহার করবে মুসলমানদের বিরুদ্ধে। ইসলামী সাম্রাজ্যের ভিত নড়বড় করে দেবে এই ধনরত্ন, ধুলায় মিশিয়ে দেবে সালাহুদ্দিন আইয়ুবের স্বপ্নসাধ। বিশ্বব্যাপী কায়েম হবে খ্রিস্টান সাম্রাজ্য। এই উদ্দেশ্যেই সে এই অভিযানে বেরিয়েছে। সে তার ভীত সন্ত্রস্ত সঙ্গীকে নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। সামনের দিক থেকে বাতাস আসছিল। পাহাড়টি আগেরগুলোর মতো কণ্টকাকীর্ণ ও বিপদসংকুল ছিল না। এর চড়াইগুলোও ছিল সহনীয়। হাঁটতে হাঁটতে ওরা পাহাড়ের প্রায় চূড়ায় উঠে এলো। ওপরের দিকে তাকালো মাকলি। নির্মেঘ আকাশ দেখা যাচ্ছে। সে একটু দাঁড়ালো, লম্বা করে শ্বাস টেনে বাতাসের গন্ধ নিল। বলল, শুকে দেখো, বাতাসে এখন আর মরুভূমির রুক্ষতার গন্ধ নেই। তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে, তার সাথে বলল। মরুভূমিতে মরুভূমির গন্ধ থাকবে না তো কিসের গন্ধ থাকবে? তুমি কি বাতাসে এখন ঝর্ণা, সবুজ ঘাস ও সোঁধা মাটির গন্ধ পাচ্ছ? মাকলি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে গভীর মনোযোগের সাথে বাতাসের ঘ্রাণ নিচ্ছিল আর বলছিল, তুমি ঠিকই বলেছ। এরকম ঊষর মরুভূমিতে পানির আশা করা যায় না। আমি হয়তো আন্দাজেই খেজুরের বাগান, সবুজ ঘাস ও প্রাণীর ঘ্রাণ নিচ্ছি। হয়তো আমার ঘ্রাণ নেয়ার অনুভূতি আমাকে ধোঁকা দিচ্ছে। নইলে এই জাহান্নামে পানির ঘ্রাণ আমি পাবো কেন? কিন্তু আমার ঘ্রাণ শক্তি প্রবল, এই ঘ্রাণ আমার পরীক্ষিত। মাকলি সাথী তার হাত টেনে ধরে ভয়ার্থ কণ্ঠে বলল, আমিও একটি ঘ্রাণ পাচ্ছি, সেটি মৃত্যুর ঘ্রাণ। আমার কেবলই মনে হচ্ছে মৃত্যু দ্রুত এগিয়ে আসছে আমাদের দিকে। এসো বন্ধু, আমরা যেদিক দিয়ে এসেছি আবার সে পথে ফিরে যাই। যদি তুমি আমাকে ভীরু ও কাপুরুষ ভেবে থাকো, তবে আমাকে যুদ্ধের মাঠে পাঠিয়ে দাও। দেখবে মরার আগে আমি অন্তত 100 মুসলমানকে হত্যা করেছি। মাকলির সঙ্গীর মনের অবস্থা বেশ বুঝতে পারছিল। এই অবস্থায় তাকে কিছু বলা সমীচীন মনে করল না সে সঙ্গীর কাঁধে হাত রেখে একটু হেসে বলল, অত ভয় পাচ্ছ কেন? জানো না ভীরুরাই আগে মরে। জেফ্রে যদি অত ভয় না পেত তবে মরত না। যত বেশি সাহসী হবে ততই বাঁচার সম্ভাবনা বাড়বে।
পৃথিবীতে যখন এসেছি মরতে আমাদের হবেই। মরার আগে এসব কিছু বড় কাজ করে যাই। যদি কোনোদিন ফেরাউন দ্বিতীয় রিমন্সের কবর আবিষ্কৃত হয়, আমাদের ওরা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি 100 নয় 1000 মুসলমান কাটব, কিন্তু মরব না। আমার সাথে আসো। সে সঙ্গীকে নিয়ে আবার পাহাড়ের গা বয়ে উঠতে লাগলো। পাহাড়ের চূড়া বেশি উঁচুতে ছিল না। ক্লান্ত পায়ে সে চূড়ার দিকে এগিয়ে চলল ওরা। উঠতে উঠতে একসময় চূড়ায় পৌঁছে গেল। বালিতে তাদের চোখ মুখ একাকার হয়ে গিয়েছিল। মাকলি চোখ মুখ মুছে টিলার ওপর বসে পড়ল। সঙ্গীও বসল তার পাশে। মাকলি বলল, তোমার যদি মরুভূমি সম্পর্কে ভালো রকম অভিজ্ঞতা থাকে, তবে সামনে মরীচিকা আছে কিনা বুঝতে পারবে। সামনের দিকে তাকিয়ে দেখো, বলো এটা কি মরীচিকা? সঙ্গী সামনের দিকে তাকিয়ে গভীরভাবে দেখল। তারপর সে চোখ বন্ধ করল এবং আবার খুলল। এবারও গভীরভাবে লক্ষ্য করে বলল, না, এটাকে মরীচিকা মনে হচ্ছে না। সত্যি এটা কোনো মরীচিকা ছিল না। তাদের চোখের সামনে ছিল খেজুরের কয়েকটি বাগান। গাছের পাতাগুলো সবুজ ছিল। গাছগুলো ছিল নিম্নাঞ্চল এবং বেশ দূরে। মাকলি উঠে দাঁড়ালো, সাথে সাথে উঠে দাঁড়ালো তার সঙ্গীও। সবুজ উদ্যান দেখার সাথে সাথে ক্লান্তি ও ভয় দূর হয়ে গিয়েছিল ওদের। হাঁটতে গিয়ে পায়ে যেন বিদ্যুৎ খেলে গেল। ওরা তখন দৌড়াতে শুরু করেছে। আগে আগে দৌড়াচ্ছে মাকলি, পেছনে তার সাথে। তাদের চলার পথে অদ্ভুত দর্শন টিলা পড়ছিল। কোনোটা বড়, আবার কোনোটা ছোট। কোনোটা এমন যেন কোনো লোক হাঁটুতে মাথা গুজে বসে আছে। মাকলি এইসবের মধ্য দিয়ে রাস্তা খুঁজে দৌড়াচ্ছিল। সূর্য প্রায় ডুবতে বসেছে। মাকলির শ্বাস প্রশ্বাস জোরে বইছিল। বুক ওঠানামা করছিল তার। সঙ্গীর অবস্থাও সঙ্গীন। পা টেনে টেনে চলছিল সে। মাকলি আচমকা থমকে দাঁড়ালো এবং সন্তর্পণে ধীরে ধীরে পিছনে সরে আসতে লাগলো। বোঝা যায় কোনো কিছু দেখে সে ভয় পেয়েছে। তার সাথে থমকে দাঁড়িয়ে বিস্ময় বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল তার দেখে। এখান থেকে হঠাৎ করেই একটি নিম্নাঞ্চল শুরু হয়েছে, কম করেও 1 মাইল বিস্তৃত। তার চারপাশে মাটি ও বালির প্রাকৃতিক দেয়াল। অঞ্চলটি গভীর এবং শস্য শ্যামলে পরিপূর্ণ। সেখানে খেজুরের ছোট বড় অনেক গাছ। স্পষ্টই বোঝা যায় সেখানে অনেক পানি আছে। এমন কঠিন জাহান্নামে এমন শস্য শ্যামল প্রান্তর কল্পনারও অতীত। অভিভূত হয়ে দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল সেই প্রান্তরের দিকে। এই সেই প্রান্তর। একটু আগে পাহাড় চূড়া থেকে ওরা যা দেখেছিল এবং যার ঘ্রাণ পেয়েছিল মাকলি, এই এক অদ্ভুত এলাকা। একটু আগে ছিল নিরেট পাথুরে পাহাড়ের দুর্গম অঞ্চল। হঠাৎ করে সেই দুর্ভেদ্য পাহাড় শ্রেণী শেষ হয়ে গেল। এরপর দেখা গেল মাটি ও বালি মিশ্রিত উপত্যকা, যেখানে হাঁটুতে মাথা গুজে বসে আছে অসংখ্য পাথরের মূর্তি। হঠাৎ করেই আবার এই অঞ্চলে শেষ হয়ে শুরু হয়েছে শস্য শ্যামল সবুজ প্রান্তর। অথচ এক জায়গা থেকে আরেক অঞ্চলের সামান্য আঁচও পাওয়া যায় না, সামান্য কল্পনায়ও আসে না। মাকলি ভয় পেয়েছিল অন্য কারণে। কয়েক কদম পিছিয়ে সে দ্রুত বসে পড়েছিল এবং তার সাথীকেও হাত ধরে টেনে বসিয়ে দিয়েছিল। তার চোখের সামনে ধরা পড়েছিল একটি আশ্চর্য দৃশ্য। ওখানে দুজন মানুষকে সে এদিকে হেঁটে আসতে দেখল। লোক দুজন সম্পূর্ণ উলঙ্গ এবং তাদের গায়ের রং ছিল ঘন বাদামি। তাদের শারীরিক গঠন বেশ সুঠাম ও বলিষ্ঠ। মাকলি তাকিয়ে থাকলো সেই উদ্যানের দিকে। দেখতে পেল একজন মেয়ে মানুষ খেজুর গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বাগানের ভেতর দিয়ে আরেক দিকে এগিয়ে যাচ্ছে। ভেনাসের মূর্তির মতো সেও ছিল আপাদমস্তক নগ্ন। তার মাথার চুল কোমর পর্যন্ত নেমে এসেছে। চেহারা সুরতে এদের হাবশি বা জঙ্গলি মনে হচ্ছিল না। এরা সব প্রেতাত্মার দল। মাকলির সাথী বলল, এরা কখনো মানুষ হতে পারে না। মাকলি, সূর্য ডুবে যাচ্ছে, ওঠো, এখনো সময় আছে। চলো আমরা পেছনে পালিয়ে যাই। রাতে এরা আমাদেরকে জীবিত রাখবে না। মাকলি এদের প্রেতাত্মা ভাবতে পারছিল না। সে বলল, এরা প্রেতাত্মা নয়, আমার মনে হয় এরাও মানুষ।
কিন্তু তার কণ্ঠে তেমন জোর ছিল না। সে তখন ভাবছিল, এরা আবার কোন জাতি? এরা তো বাতাসে উঠছে না, মানুষের মতো মাটিতেই হাঁটছে। কৌতূহলের বশে ওরা আবার উকি দিল সবুজ প্রান্তরে। দেখল দূরে 3টি শিশু একে অন্যের সাথে দৌড়াদৌড়ি খেলছে, একেবারেই মানব শিশুর মতো অবয়ব ও কার্যকলাপ ওদের। মার্কলি হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল প্রান্তরের কিনারা পর্যন্ত, গিয়েই শুয়ে পড়ল। তার সাথীও তার পাশে গিয়ে শুয়ে পড়ল। তারা যেখানে শুয়ে দেখছিল সেখানকার দেয়াল তেমন খাড়া ছিল না, কিছুটা ঢালু হয়ে তা সবুজ প্রান্তরের সাথে মিশে গিয়েছিল এবং তা ছিল বালি ভর্তি। মার্কলির সাথী আরো একটু অগ্রসর হয়ে ঝুঁকে নিচের দেখার চেষ্টা করল। হঠাৎ বালি নিচের দিকে গড়িয়ে গেল এবং সে কিছু বুঝে ওঠার আগেই সে বালির সাথে গড়াতে গড়াতে একেবারে নিচে গিয়ে পৌঁছল। সে সেখান থেকে উপরে উঠে আসার চেষ্টা করলো, কিন্তু যতবার সে বালিতে পা রাখে ততবারই সেখানকার বালি হড়কে যায় এবং সে আবারও গড়িয়ে পড়ে। আতঙ্কে সে যেন পাগল হয়ে গেল। সে এখানে ওখানে পাগলের মতো বালি খামচাতে লাগলো। তার হাত পা অসাড় অবসর হয়ে পড়ল। অবশেষে নেতিয়ে পড়ে হাল ছেড়ে দিয়ে সেই বালির উপরই মুখ থুবড়ে পড়ে রইল সে। মার্কলি সঙ্গীকে পড়ে যেতে দেখেই জলদি পেছনে সরে গিয়ে একটি ঢিবির আড়ালে আশ্রয় নিল। সেখান থেকে গলা বাড়িয়ে সে নিচে সবই দেখতে যাচ্ছিল। তার সাথী খ্রিস্টান লোকটি গড়িয়ে পড়ে প্রায় 30-40 গজ নিচে পড়ে গিয়েছিল। মার্কলি তার সাথীকে উঠতে দেখল এবং উপরে ওঠার জন্য তার প্রাণপণ চেষ্টা অবলোকন করল, কিন্তু মার্কলি তাকে কোনো সাহায্যই করতে পারল না। দুজন উলঙ্গ লোক এদিকে আসছিল। তারা বালিতে মুখ থুবড়ে একটি লোককে পড়ে থাকতে দেখে দৌড়ে সেখানে ছুটে এলো। মার্কলি উপর থেকে তাদের দেখতে লাগলো। তার সাথী তাকে দেখতে পাচ্ছিল না। মার্কলিও ডেকে তাকে সতর্ক করতে পারছিল না, কারণ সে চাচ্ছিল না এখানে আরো কেউ আছে জেনে যাক ওই লোকগুলো। লোক দুজন এসে মার্কলির সাথীকে পিছন থেকে চেপে ধরল। তার কাছে খঞ্জর ও একটি ছোট তলোয়ার ছিল, কিন্তু অস্ত্র বের করার সুযোগ পেল না। ওই দুই লোক তাকে নিচে শুইয়ে দিল। সেই মহিলা যাকে সে একটু আগে দেখেছিল এবং সেই শিশুরা যাদের সে খেলতে দেখছিল, দূর থেকে এই দৃশ্য দেখতে পেয়ে তারাও সেখানে ছুটে এলো। তারা তাদের ভাষায় কাউকে ডাকলো। বাগান থেকে 10-12 জন লোক ছুটে এলো সে ডাক শুনে। একজন মাটিতে পড়ে থাকা খ্রিস্টান লোকটির কোমর থেকে তলোয়ার বের করে নিল, আরেকজন তাকে শুইয়ে দিল। মার্কলি দেখল একজন তার সঙ্গীর ঘাড়ের সাহারকে পা দিয়ে দাঁড়িয়ে আছে আর অন্যরা তাকে ঘিরে ধরে আনন্দে নাচছে। নিত্যরত্য লোকগুলো তার চারপাশে ঘুরে ঘুরে নাচছে আর হাততালি দিয়ে দুর্বোধ্য ভাষায় গান গাইছে। ইতোমধ্যে একজন বুড়ো মতো লোক এসে হাজির হলো। তার হাতে দেহ সমান লাঠি। তাকে দেখে সবাই একদিকে সরে গেল। বৃদ্ধের লাঠির মাথায় ফনা তোলা 2টি সাপের মাথা। ফেরাউনের প্রতি সম্মানের নিদর্শন স্বরূপ এই প্রতীক ব্যবহার করা হতো। বৃদ্ধ মার্কলির সাথীর গায়ে হাত দিল। সে এখন আর ছটফট করছিল না। লোকটির পায়ের চাপে এরই মধ্যে সে মারা গিয়েছিল। বৃদ্ধ এক হাত শূন্যে উঁচু করল এবং আকাশের দিকে তাকিয়ে কিছু বলল। নারী ও শিশু সহ উলঙ্গ মানুষগুলো সিজদায় পড়ে গেল। কিছুক্ষণ ওভাবেই পড়ে থাকলো লোকগুলো। বৃদ্ধ আবার হাত উপরে তুলল এবং কিছু বলল। সকলে সিজদা থেকে উঠে দাঁড়ালো। মার্কলির সাথী যেদিক দিয়ে গড়িয়ে পড়েছিল সেদিকে হাত ইশারা করে একজন বৃদ্ধকে কিছু বলল। মার্কলি অনুমান করল লোকটি বলছে এই মানুষটি উপর দিক থেকে এদিকে গড়িয়ে পড়েছে। বৃদ্ধের আদেশে লোকেরা মার্কলির সাথীর লাশটি উঠিয়ে নিয়ে গেল। মার্কলির ভয় হলো এই বন্য লোকেরা ওর সাথীদের খুঁজতে না উপরে উঠে আসে। সে কিছুক্ষণ ওখানে বসে থেকে নিচের অবস্থান পর্যবেক্ষণ করল। সূর্য ডুবে গেল। নিঃসঙ্গ মার্কলি ভাবছিল এখন কি করবে। বন্ধুর অসহায় মৃত্যুর কথা মনে হলো তার। লোকগুলো তাকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি, জানতে চায়নি কোত্থেকে কেন এসেছে, সে কিভাবে এসেছে, বরং ওকে হাতের নাগালের মধ্যে পাওয়ার সাথে সাথে তাকে হত্যা করেছে। কোনো বিচারের ধার ধারেনি, এমনকি সর্দার আসার জন্য অপেক্ষা করেনি।
তার মানে ওদের হাতে ধরা পড়া মানেই মৃত্যু। আবার ভাবছিল, কঠিন জেনেই অভিযানের দায়িত্ব কবুল করেছিল সে। এই রহস্যময় লোকগুলো কারা? এখানে ওরা কি করছে? ফেরাউন দৈত্য রিমন্সের কবরের সাথে ওদের কোনো সম্পর্ক আছে কিনা? এইসব রহস্য উদ্ঘাটন না করে ফিরে যাওয়া মানেই অভিযানের ব্যর্থতা। এই ব্যর্থতা সে মেনে নিতে পারে না। যে অভিযানে তার দুই সাথী প্রাণ দিয়েছে, সে অভিযানে সে হয়তো সফল হবে, নয়তো বন্ধুদের মতো সেও দেশ ও জাতির নামে প্রাণ বিসর্জন দেবে। কিন্তু কিছুতেই ভয় পেয়ে পালিয়ে যাবে না সে। রাতের আধার গ্রাস করে ফেলেছিল পাহাড়, মরুভূমি, উপত্যকা, প্রান্তর, সমস্ত চরাচর। নিশতির নীরবতা নেমে এসেছিল উপত্যকার ঢালে, মাটলির চতুর্পাশে। পেছনের বিকট দর্শন পাহাড়ের অবয়ব যেমন অদৃশ্য হয়েছিল সে আধারের কোলে, তেমনি খর্জুর বৃদ্ধির সবুজ প্রান্তরের লোভাতুর দৃশ্য উধাও হয়ে গেছে অনেক আগেই। নিঃসঙ্গ মাটলি সাথীদের রক্তের কসম খেয়ে উঠে দাঁড়ালো। তার এক হাতে খঞ্জর ও অন্য হাতে তলোয়ার। এদিকে ওদিকে তাকিয়ে দেখল সে। তারপর যাত্রা করলো অসম্ভব এক অভিযানে, ভয়ঙ্কর মৃত্যুর পথে। মাটলি সেই পথে পা বাড়ালো যেদিকে তারা তার সাথীকে নিয়ে গেছে। প্রথমে সে এক পা রাখলো বালিয়াড়িতে, তারপর উবু হয়ে তলোয়ার ও খঞ্জর বালিতে গাঁথল। এরপর দ্বিতীয় পা টেনে সামনে বাড়িয়ে তলোয়ার ও খঞ্জর তুলে এনে আবার সামনে গাঁথল। এইভাবে তলোয়ার ও খঞ্জরে ভর দিয়ে ভারসাম্য রক্ষা করে অন্ধকারে পা টিপে টিপে সমতলে পৌঁছতে তার আধ ঘন্টা সময় পেরিয়ে গেল। সবুজ প্রান্তরে নেমে এলো মাটলি। এখানে বিরাজ করছিল কবরের নিস্তব্ধ নীরবতা। অত্যন্ত সতর্কতার সাথে পথ চলছিল সে। ডানে বামে ও পেছনে লক্ষ্য করছিল বারবার। কোথাও কোনো শব্দ নেই। সে শুনশান নীরবতার ভেতর দিয়ে পদে পদে মৃত্যুর ভয় নিয়ে এগোচ্ছিল সে। খেজুর বাগানের পাশ দিয়ে পথটি চলে গেছে পশ্চিম দিকে। মিনিট 15 এভাবে চলার পর দূর থেকে অস্পষ্ট গানের স্বর ভেসে এলো তার কানে। আস্তে আস্তে সে শব্দ জোরালো হলো। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে কোথাও গানের আসর বসেছে। সেখান থেকে ভেসে আসছে নাচ গানের সুমিষ্ট সুর। সে ওই আওয়াজ লক্ষ্য করে খুব সাবধানে এগিয়ে গেল। একটু এগুতেই বাঁদিকে এক বিস্তৃত নিম্নভূমিতে সে দেখতে পেল কয়েকটি মশাল জ্বলছে। সেই মশালকে ঘিরে কম করেও 20-25 জন নারী, পুরুষ ও শিশু বসে আছে। মশালের বৃত্তের ভেতর এক তরুণী নাচছে। বাকিরা তাকিয়ে তার নাচ দেখছে, তার গান শুনছে। পাশে আরেক জায়গায় অনেক কাঠখড়ি দিয়ে একটি অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছে। সেই অগ্নিকুণ্ডে পোড়ানো হচ্ছে একটি মানুষের লাশ। লাশটির পা ও মাথা বেঁধে আগুনের উপর ঝুলিয়ে দেয়া হয়েছে। কয়েকজন তার পাশে দাঁড়িয়ে লাশটি এদিক ওদিক ঘোরাচ্ছে যাতে ঠিকমতো ঝলসানো হয়। এই লাশটি ছিল মাটলির সেই হতভাগ্য সাথীর। মাটলি এই ভয়াবহ দৃশ্য দেখছিল আর ভাবছিল নিজের পরিণতির কথা। মানুষ পোড়া মাংসের গন্ধে ভুর ভুর করছিল এলাকাটা। দুর্গন্ধে তার বমি আসার উপক্রম। সে দেখল একদল তরুণী সেখান থেকে মাংস কেটে সকলকে পরিবেশন করার শুরু করলো। মাটলির মনে এর তীব্র প্রতিক্রিয়া হলো। তার কঠিন হৃদয়েও ফাটল ধরল। দুঃসাহসের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভীতচকিত হরিণীর মতো সন্ত্রস্ত হয়ে পড়ল তার সিংহ হৃদয়। তার অটল সংকল্প ও জাতিপ্রেম ভেসে গেল ভয়ের স্রোতে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সোজা ফিরে চলল সে যে পথে এসেছিল সেই পথে। সে খুব সতর্ক হয়ে পথ চলছিল। সবুজ প্রান্তরের শেষ সীমান্তে এসে পৌঁছে গেল সে। উপত্যকার সেই ঢালের নিচে সে এখন দাঁড়িয়ে আছে, যেখান থেকে পড়ে যাওয়ার পর তার সাথে খুন হয়েছিল। নামার সময় তলোয়ার ও খঞ্জরের সাহায্যে নিয়ে অনেক কসরত করে নেমেছিল সে, কিন্তু কি করে এবার উপরে উঠবে ভেবে পেল না। কিছুক্ষণ সে স্থানুর মতো দাঁড়িয়ে রইল। দূর থেকে একাধিক পাহাড়ি জন্তুর চাপা গর্জনের শব্দ ভেসে এলো। তার মনে পড়ে গেল খাদে পড়ে যাওয়া দুর্ভাগা সাথীর কথা।
হয়তো মরুভূমির শৃগাল এখন খাচ্ছে, আর অন্য সাথীকে তো খাচ্ছে মানুষই। অভিযানে বেরিয়েছিল ওরা 3 জন। 2 জন চিরবিদায় নিয়েছে, এবার কি তার পালা? কোন দিক থেকে আসবে মৃত্যু, কখন আসবে, বা কেমন করে আসবে? ভয়ের সাথে হতাশা ও অস্থিরতা ঘিরে ধরল তাকে। যেভাবে উপত্যকা থেকে নেমেছিল মার্কলি, সেভাবেই অতি সাবধানে উপরে উঠতে শুরু করলো সে। রাতের শেষ প্রহরে সে ওই জায়গা গিয়ে পৌঁছল যেখানে তাদের উট 3টি বসেছিল। এখানে সে এক মুহূর্ত দেরি করল না। উটের গলায় বাঁধা পানি থেকে কয়েক ঢোক পান করে সে একটি উটের পিঠে উঠে বসল। অন্য 2টি উট তার সঙ্গে পেছনে পেছনে চলল।